ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন দারোগা প্রিয়নাথ কাহিনী, কৃত্রিম মুদ্রা। দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক এবং কলকাতা পুলিশের লালবাজার থানার গোয়েন্দা বিভাগের পরিদর্শক। তিনি তার গোয়েন্দা বই দারোগা দপ্তরের জন্যই পরিচিত ছিলেন, যা বাংলা গোয়েন্দা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাজ। আজকের গল্পটির নাট্যরূপ দিয়েছেন তাপস ঘোষ। আজকের গল্প পাঠে তাপস, সঞ্জিত, শ্যামলী, নন্দিতা এবং আমি মনোতোষ। শুরু হচ্ছে আজকের গল্প দারোগা প্রিয়নাথ কাহিনী, কৃত্রিম মুদ্রা। কয়েক বছর আগে কৃত্রিম মুদ্রা মানে নকল মুদ্রাতে দেশ ছেয়ে গেছিল। সরকার অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই চক্রকে ধরতে গিয়ে। একসময় এমন হলো, আসলের থেকে নকলের চলন বাজারে বেশি হয়ে গেল। তখন সরকার বাহাদুর নড়ে চড়ে বসল, যেন তেন প্রকারে এই চক্রকে ধরতেই হবে। ফলে যার কাছ থেকেই নকল মুদ্রা পাওয়া যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছিল। ফলে নিরীহ মানুষের হেনস্থার এক শেষ, সাধারণ মানুষেরও সম্মানহানি হচ্ছে। এই সব কারণে সরকার নানান ডিটেকটিভ সংস্থাকে এই মারাত্মক চক্রকে ধরার জন্য নিয়োগ করল। সেখানে প্রাইভেট সংস্থাও ছিল। আমার উপরে এমনই নির্দেশ ছিল। আমি জোর কদমে তদন্তের কাজ শুরু করলাম। কিন্তু সপ্তাহ যায়, মাস যায়, কেউই কোনো সুরাহা করতে পারল না। বিভিন্ন জায়গায় আমি গুপ্তচর নিয়োগ করলাম। তাদের মারফত 2 মাস পর খবর আসলো, চোরবাগানের কাছে এক টালির বাড়িতে গত 15 দিন ধরে একদল সন্দেহভাজন মানুষ বসবাস করছে। আমি খুবই খুশি হলাম আর কঠোর অনুসন্ধান শুরু করলাম। বিশেষ গুপ্তচর মারফত জানতে পারলাম বাখরগঞ্জ নিবাসী শ্যামাচরণ মুখোপাধ্যায় নামে একজন এই দলের পান্ডা। আমার এই অনুসন্ধানের কোনো খবর আমার ওপরওয়ালাকে আমি কিছুই জানালাম না। কেবল নিঃশব্দে আমি আমার তদন্ত চালিয়ে যেতে থাকলাম। ওই দুষ্কৃতীরা একটা সামান্য টালির ঘরে বাস করছিল। ওই ঘরের পিছনে একটা ভাঙা টালির ঘর ছিল। সেই ঘর অবশ্য খালি ছিল, সেখানে কেউই থাকতো না। তাই সেই ঘরটিকেই আমি দুষ্কৃতীদের উপর নজর রাখবার জন্য ব্যবহার করতে শুরু করলাম। রাত 10টার পর আমি ওই ঘরে ঢুকে পাশের বাড়িতে নজর রাখতাম। ওই রকম নির্জন, ভাঙা, অপরিষ্কার ও দুর্গন্ধ সহ্য করে ওই ঘরে থাকা যে কি কষ্টকর, সেটা যে এমন পরিস্থিতিতে পড়েছে সে ছাড়া আর কেউই বুঝবে না। জোরে নিঃশ্বাস ফেলার উপায় পর্যন্ত নেই, কাশি পেলে কাশার উপায়ও নেই। মশার কামড় কেবল মুখ বুজে সহ্য করা ছাড়া আর কিছুই করা যেত না। কিছু কিছু রাত পুরোটাই ওই অস্বস্তিকর পরিবেশেই থাকতে হয়েছে। সারাদিন অবশ্য ঘুমোতাম আর রাতে ওই বাড়িতে পাহারা দিতাম। এইভাবে 7 দিন কেটে যাবার পর 8ম রাতে দেখলাম ওরা রাত 2টোর পর নকল মুদ্রা বানানোর কাজ শুরু করল। দেখার পর আমি যত তাড়াতাড়ি সম্ভব অফিসে এসে অফিসারকে সমস্ত কথা খুলে বললাম। তিনি কিছু কনস্টেবল নিয়ে সেই বাড়ি ঘিরে ফেলে ঘরে ঢুকে দুষ্কৃতীদের ধরার নির্দেশ দিলেন। কিন্তু তিনি নিজে আমাদের সঙ্গে এলেন না, বরং বড় একটা হাই তুলে তার চেয়ারে শরীরটা এলিয়ে দিলেন।
আমি 4 জন কনস্টেবল নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেই বাড়ির কাছে গিয়ে দেখলাম তখনও সেই ঘরে আলো জ্বলছে আর লোকেদের মৃদু কথাবার্তাও আমাদের কানে এলো। আমরা সন্তর্পণে বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। একজনকে পাঁচিলে তুলে দিলাম। সে ভিতরে লাফিয়ে পড়ে তাড়াতাড়ি সদর দরজা খুলে দিল। কিন্তু বাড়ির ভিতরে ঢুকে অপ্রস্তুত হয়ে পড়লাম। দেখলাম সারা বাড়িটা ঘোর অন্ধকারে ডুবে আছে, কোথাও কোনো আগুনের চিহ্ন মাত্র নেই। আর বাড়িতে যারা ছিল তারা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। বাড়িতে ঢুকে ভাবলাম আমরা ভুল করে অন্য কোনো বাড়িতে ঢুকে পড়িনি তো, কিন্তু ভালোভাবে দেখার পর বুঝলাম সেই ভুল আমরা করিনি। সেই কারণেই আমি একটু দমে গেলাম, কিন্তু অনুসন্ধান ছাড়লাম না। সেই বাড়ির সমস্ত জায়গা চিরুনি তল্লাশি করলাম। কিন্তু নাকাল হয়ে ফিরতে হলো। এর 2-3 দিনের মধ্যেই শ্যামাচরণ সেই গৃহ ত্যাগ করে চলে গেল। আমি প্রস্তুত হয়েছিলাম আবার ওখানে রেইড করব, কিন্তু সেই সুযোগ আর পেলাম না। কিন্তু আমাদের লোক মারফত খবর পেলাম শ্যামাচরণ বেনেটোলায় এক টালির বাড়িতে ঘাঁটি গেড়েছে। তখন থেকেই আমি উপযুক্ত সময়ের অপেক্ষায় রইলাম। কোনো তাড়াহুড়ো করা যাবে না। একদম পাকাপোক্ত খবর না পাওয়া পর্যন্ত শ্যামাচরণের বিপক্ষে কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না। আমি তখন অন্য ব্যবস্থা নিলাম। শ্যামাচরণের ঘরের মাঝখানে একটা মাটির ঘর, তার পাশেই একজনের বাড়ি। সেই বাড়ির মালিকের সঙ্গে বন্ধুত্ব করলাম, কিন্তু উনি জানতেও পারলেন না আমি ঠিক কী কারণে ওনার বাড়ি ঘন ঘন যাচ্ছি। আমি যে ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করি সে বিষয় ওনার জানা ছিল। ওনার বাড়িতে যাওয়ার ফলে আমি শ্যামাচরণের ঘরের থেকে যন্ত্র চালানোর আওয়াজ, টাকা নাড়াচাড়ার শব্দ, এমনকি হাঁপড়ে আগুন জ্বালাপার ক্ষীণ আওয়াজও শুনতে পেলাম। আমি নিশ্চিত হয়ে আমার ওপরওয়ালাকে জানালাম। উনি সব শুনে সেখানে এলেন এবং সেই রাতে নিজের কানে সেই সমস্ত শব্দই শুনলেন এবং অবাক হলেন। বললেন, এখন নিশ্চয়ই পুরোদমে কয়েন তৈরি হচ্ছে। আমরা দরজা ভেঙে ওদের হাতে নাতে ধরব, এই সুযোগ আর আসবে না। যেমন বলা তেমন কাজ। কয়েকজন কনস্টেবল নিয়ে আমরা উক্ত বাড়ির দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। কিন্তু এই যে ম্যাজিক, কোথায় কি? ওখানে যে আগুন জ্বালানো হয়েছিল, ধাতুর মুদ্রা তৈরি হচ্ছিল, মানুষের কথোপকথন চলছিল, কিন্তু সেসব কিছুই নেই। সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সেসবের কোনো চিহ্নই পাওয়া গেল না। এটা কি করে সম্ভব? সবে কি ভোজবাজি, নাকি আমাদের শোনার ভুল? রাগে আমার শরীর তখন কাঁপছে। নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রেখে শ্যামাচরণকে বললাম, এই রকম অসামাজিক কাজ তুমি ত্যাগ করো, তাতে তোমারই লাভ। নইলে তোমাকে আজীবন জেলের ঘানি টানতে হবে। তার থেকে তুমি নিজের দেশে গিয়ে সুস্থ জীবনযাপন করো, আর সেটা করলেই তোমার ভালো। শ্যামাচরণ এই কথা শুনে বলল, হুজুর, আপনি আমার মতো ভদ্র মানুষের উপর মিথ্যে দোষারোপ করছেন। দুবার আমার ঘর আপনি তল্লাশি করেছেন, কিন্তু কিছুই পেলেন না। আমি বুঝতে পারছি না আপনারা কেন বারবার আমাকে অপমান করছেন। আপনারা সরকারি কর্মচারী, তাই হয়তো আপনাদের অধিকার আছে আমাদের অপমান করার। কিন্তু স্যার, আপনারা নকল মুদ্রা প্রস্তুতকারককে ধরবার জন্য চোরের মতো আমাদের পিছু নিয়ে ঘরে ঢুকে খানা তল্লাশি করছেন। আমাকে আর আমার লোকজনকে খুবই অপমান করেছেন। যেখানে গেলেও অপরাধে ধরতে পারবেন, সেখানে না গিয়ে আমাদের মতো ভদ্র মানুষের পিছনে পড়ে আছেন। আসলে আপনারা ব্যর্থ হয়েছেন, সেটা স্বীকার করুন না। শ্যামাচরণের কটু কথা শুনে আমার ভীষণ রাগ হলো। অপমানে আমার কান লাল হয়ে গেল, কিন্তু আমার কিছুই করার নেই। তাই শ্যামাচরণকে বললাম, দেখো, তুমি যে সমস্ত নাটের গুরু সেই বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। যদিও তোমার কৃতকার্য আমরা হাতে নাতে ধরতে পারিনি, তাই চলে যাচ্ছি। কিন্তু যেদিন তোমাকে ধরব
সেদিন বুঝবে আমরা অপরাধী ধরার ক্ষমতা রাখি কিনা। তোমার জন্য আলাদা কারাগার প্রস্তুত করছি। এই বলে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। ফিরে এলাম সত্যি, কিন্তু আমি হাল ছাড়লাম না, বরং আরো বেশি করে শ্যামাচরণের পেছনে পড়ে থাকলাম। সেই অপমান আমি ভুলতে পারলাম না। তার ফলও অবশ্য পেলাম হাতে নাতে। গতবারের মতন এবারও রেইড হবার 7 দিনের মধ্যেই শ্যামাচরণ সেই বাড়ি ছেড়ে পাত্তারি গোটাল। এবার সে গেল শ্যামবাজারের এক সরু গলির মধ্যে দোতলা পাকা বাড়ির উপরের তলায়। এই বাড়িটা পূর্ববঙ্গীয় এক বৃদ্ধা ওই বাড়িতেই থাকতেন। আরো 6 মাস চলে যাবার পরও কোনো কিনারা হলো না। তাদেরকে বামাল গ্রেপ্তার করার জন্য আমি অনেক চেষ্টাই করেছি, কিন্তু বিফল হয়েছি। শ্যামাচরণের বাড়ির পাশেই ছিল এক ভদ্রলোকের বাড়ি। সেই ভদ্রলোককে আমার বন্ধু করতে আমার বেশি সময় লাগলো না। তিনি আমাকে সর্বতোভাবে সাহায্য করতে শুরু করলেন। ভদ্রলোকের বাড়ির উঠোনে একটা মস্ত আম গাছ ছিল। আমি সেই আম গাছের মগডালে উঠে পাশের বাড়ির উপর নজর রাখতে শুরু করলাম। সেই বাড়ির ভেতরের কর্মকাণ্ড অনেকটাই দেখা যেত। আম গাছের মগডালে উঠে আমি যা দেখতে পেয়েছিলাম তাতে মনে হয়েছিল যে শ্যামাচরণ আর সেই বৃদ্ধা ছাড়া ওই বাড়িতে অন্য কেউ থাকে না। আমি এটা বিশ্বাসও করেছিলাম, কিন্তু কিছুদিনের মধ্যেই জানতে পারলাম ওই বাড়িতে আরও কেউ আছে। তাদের মধ্যে কয়েকজন মহিলাও আছে। ওই বাড়িতে ঢোকার এবং বেরোবার জন্য মাত্র একটি দরজা ছিল, এবং সেই দরজা দিয়ে কেউ বেরিয়ে গেলে আবার দরজা ভেতর দিয়ে বন্ধ করে দেওয়া হতো। বাইরে থেকে ভেতরে কেউ আসতে গেলে দরজার কড়া ধরে নাড়া দেওয়ার পর দরজা খুলে যেত এবং সে ভেতরে প্রবেশ করত। কিন্তু অন্য কেউ গিয়ে কড়া নাড়লে দরজা খোলা হতো না। অনেক প্রশ্ন করার পর যদি সন্তুষ্ট হতো তবেই দরজা খোলা হতো। প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারি, কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি আবিষ্কার করলাম ওদের ওই কড়া নাড়ার মধ্যেই কোনো সংকেত রয়েছে। বিশেষভাবে কড়া নাড়ার শব্দ পেলেই ওরা দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে সাহায্য করে। ইতিপূর্বেই আমি দরজা ভেঙে ও ঘরে ঢুকে খানা তল্লাশি করেছি, কিন্তু তাতে সময় গিয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু ওদের ধরতে পারিনি। মালপত্র সব কোথায় যে লুকিয়ে রাখত তা আমরা জানতে পারিনি, শুধুই নাকাল হয়েছি। তাই এবার ঠিক করলাম আমি এই কড়া নাড়ার রহস্য ভেদ করব। 1 মাস ধরে অনুসন্ধান করার পর আমি জানতে পারলাম কড়া নাড়বার আসল রহস্য। 24 ঘন্টায় 24 রকমভাবে কড়া নাড়া হতো, এবং সঠিক কড়া নাড়া হলেই দরজা খুলে যেত। সেই রহস্য আবিষ্কার করার পর আমি বেশ আনন্দই পেলাম। এরপর থেকেই আমি অপেক্ষা করতে লাগলাম কবে আবার ওরা নতুন মুদ্রা তৈরি করে। ভদ্রলোকের বাড়ির রান্নাঘরে একটি ছাদ ছিল, যে ছাদে বাড়ির মহিলারাই উঠতেন। তারা বায়ু সেবন করতেন। সেই ছাদটা এতটাই উঁচু দেয়াল ঘেরা ছিল যে ছাদে কেউ আছে সেটা কারোর পক্ষেই বোঝা সহজ ছিল না। তাই ওই জায়গাটাই আমার কাছে নিরাপদ বলে মনে হয়েছিল। পাঁচিলের গায়ে ছোট ছোট ছিদ্র ছিল, আর সেইখান থেকেই আমি নজর রাখতে শুরু করলাম। যদিও পুরোপুরি সবকিছু নজরে আসতো না। একদিন সেই ছাদের উপরে উঠে পাঁচিলের একটা ছিদ্র দিয়ে লক্ষ্য করলাম শ্যামাচরণ ঘরের একটা জানলা অল্প খুলে রেখেছে। সেই ঘরে প্রদীপ জ্বলছে। সেই আলোতে ঘরের ভিতরটা বেশ দেখা যাচ্ছে। আমি বিশেষ মনোযোগী হয়ে দেখতে লাগলাম। দেখলাম 3-4 জন মিলে বাস্তবিকই নকল মুদ্রা তৈরি করছে। এর আগে শ্যামাচরণকে ধরতে গিয়ে আমি আমার অফিসারদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, এবং আমি খুবই লজ্জিত হয়ে পড়েছিলাম। সেই কারণেই এবার একা যাব বলে ঠিক করলাম। স্বভাবতই আমার অফিসারদের কোনো খবরই দিলাম না। আমি ছাদ থেকে নিচে নেমে এসে থানার উদ্দেশ্যে রওনা হলাম। এক প্রকার দৌড়ে গিয়ে 4-5 জন কনস্টেবল নিয়ে আবার ফিরে এলাম। সেই কনস্টেবলদের পাশের সেই ব্যক্তির বাড়িতে রেখে আবার আমি রান্নাঘরের ছাদে উঠে লক্ষ্য করলাম তখনও সকলে মুদ্রা তৈরিতে ব্যস্ত।
এই রকম পরিস্থিতি দেখে আমি আর একটুও সময় নষ্ট না করে কনস্টেবলদেরকে নিয়ে সেই বৃদ্ধার বাড়ির দরজার সামনে গিয়ে উপস্থিত হলাম। বিশেষ কায়দায় কড়া নাড়ার ফলে দরজা খুলে গেল এবং আমরা সবাই মিলে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। দেখলাম সেই বৃদ্ধা প্রদীপ হাতে আমাদেরকে দরজা খুলে দিয়েছে। আমাদের দেখে বৃদ্ধা চমকে উঠে বলল, কে তোমরা এত রাতে এখানে কি করছো? বৃদ্ধা সেই কথা শুনে আমি বললাম, আমরা যে কারণেই আসি না কেন, এরপরে যদি তুমি আর একটা কথা বলো তোমার মাথা মেরে ফাটিয়ে দেব। এই বলে বৃদ্ধাকে একজন কনস্টেবলের জিম্মায় রেখে আরও একজনকে দরজার কাছে দাঁড় করিয়ে আমি ওপরে ওঠার জন্য পা বাড়ালাম। সেই সময় ভীত সন্ত্রস্ত বৃদ্ধার হাত থেকে প্রদীপখানা পড়ে গেল। তারপর সে বলল, ওপরে একজন মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে, তোমরা একটু ধীরে ধীরে ওপরে ওঠো। বৃদ্ধার কথায় কান না দিয়ে আমি ওপরে উঠতে লাগলাম। কিন্তু একে অন্ধকার, তার উপর অপরিচিত ঘর, সেই কারণেই উপরে উঠতে বেশ কিছুটা সময় লাগে। ওপরে তিনটে ঘরের দরজাই বন্ধ, কিন্তু দরজার অল্প ফাঁক দিয়ে ঘরের ভেতর থেকে আলো দেখা যাচ্ছে। আমি 3টে ঘরেই কনস্টেবল মোতায়েন করলাম। একটা ঘরের দরজা ঠেলা দিতেই সেটা খুলে গেল। আমি ঘরের ভিতর ঢুকে পড়লাম। দেখলাম একটা প্রদীপ জ্বলছে। প্রদীপের কাছে একজন খাটের উপর শুয়ে বই পড়ছে। আমি ঘরে ঢোকা মাত্রই সেই ব্যক্তি উঠে বসল। আমাকে জিজ্ঞাসা করল, কে আপনি? এখানে এত রাতে কেন এসেছেন? এই রকম অবস্থা দেখে আমি তো অবাক। আমি তখন কি বলবো ঠিক ভেবে পাচ্ছিলাম না। শেষে বললাম, আমি শ্যামাচরণ বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। আমার কথা শুনে সেই ব্যক্তি বললেন, এখানে শ্যামাচরণ বাবু থাকেন না, পাশের ঘরে খোঁজ করুন। আমি আর কথা না বাড়িয়ে সেই ঘরের থেকে বেরিয়ে আসলাম। এবার পাশের ঘরের দরজায় অল্প ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সেখানেও দেখি একটি প্রদীপ জ্বলছে। 4 জন ব্যক্তি বসে একসঙ্গে তাস খেলছে। আমি ভেতরে ঢুকতেই সেই 4 জন ব্যক্তির একজন আমাকে চিনতে পারল। সে আর কেউ নয়, শ্যামাচরণ। আমাকে দেখেই বলল, স্যার, এখানেও কি নকল মুদ্রা? আমি অবাক হলেও শ্যামাচরণকে বললাম, এইবার তোমার কথা আর শুনবো না। আমি নিজের চোখে তোমাকে নকল মুদ্রা বানাতে দেখেছি। শুধু আমি না, অনেকেই দেখেছে। তাই এবার আর ভুল হওয়ার কথা নয়। আর সেই কারণেই বলছি, ভালোই সমস্ত যন্ত্রপাতি আর মুদ্রা আমাদের হাতে তুলে দাও। শ্যামাচরণ আমার কথা শুনে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এখন মজা করছেন? জানেন পাশের ঘরে একজন মৃত্যুশয্যা, আমরা তার জন্যই এখানে আছি। রাতে তাস খেলে সময় কাটাচ্ছি। এখানে চেঁচামেচি করবেন না, ডাক্তারের নিষেধ আছে। আমাদেরকে ওই ঘর থেকে এক প্রকার বেরই করে দিয়েছে। তাই এখানে হইহট্টগোল না করে বলুন আমার সাথে কোনো প্রয়োজন আছে কিনা। যদি কোনো প্রয়োজন থাকে তবে কাল সকালে আমার সাথে কথা বলুন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। এখন আমাদের রেহাই দিন। শ্যামাচরণের অবস্থা দেখে আমি স্তম্ভিত। মনে মনে ভাবলাম, আমি কি পাগল হয়ে গেলাম? সারাক্ষণ এই বিষয়ে চিন্তা করতে করতে আমি নিজের মনেই কি কিছু কল্পনা করে এখানে চলে এসেছি শ্যামাচরণকে গ্রেপ্তার করতে। সে যাই হোক না কেন, শ্যামাচরণ আমার অমন অবস্থা দেখে বলল, আপনি মনে হচ্ছে আমার কথা বিশ্বাস করছেন না, তাই তো? তাই এখনো এমনভাবে দাঁড়িয়ে আছেন। আচ্ছা চলুন, নিজের চোখেই দেখে আসবেন। বলেই সে আমাকে নিয়ে 3য় ঘরের দরজার কাছে নিয়ে গিয়ে দাঁড়ালো। দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। সেই ঘরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। নিজেকে সত্যিই পাগল বলে মনে হলো। সমস্ত বিচার বুদ্ধি যেন মাথার মধ্যে জট পাকিয়ে মুখ থুবড়ে পড়েছে। দেখলাম ঘরের মাঝখানে একটা মাদুরের উপর এক ব্যক্তি অজ্ঞান হয়ে শুয়ে আছে। তার মাথার কাছে এক আধা ঘোমটা দেওয়া বছর কুড়ির বিবাহিত মহিলা
এক 3 বছরের শিশুপুত্রকে কোলে নিয়ে বসে রয়েছে। সেই মহিলা জ্ঞানশূন্য ব্যক্তির মুখের উপর ঝুঁকে পড়ে হাপুস নয়নে কেঁদে চলেছে। তার চোখের জল গাল বেয়ে গলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। ঘরের অন্যদিকে এক ব্যক্তি এক হাত মাথায় দিয়ে অন্য হাতে একটা থার্মোমিটার ধরে বসে রয়েছে। আর মহিলার বাঁ দিকে কিছু শিশিতে লাল নীল ওষুধ রাখা, কোনোটা অর্ধেক, কোনোটা সিকি পরিমাণ খালি। আমাকে দেখেই সেই চৌকির উপর বসে থাকা মানুষটা উঠে এসে আমার কাছে দাঁড়ালো আর বলল, এখানে কোনো রকম কথা বলবেন না, কোনো গোলমাল করারও চেষ্টা করবেন না। আমার সাথে যদি দরকার থাকে তবে কাল সকালে আমার সাথে দেখা করবেন। আপনি আমাকে চেনেন তো? আমি শ্যামবাজারের ডাক্তার ক্ষেত্রনাথ। উত্তরে আমি বললাম, আগে আমি ক্ষেত্রবাবুর নামের সঙ্গে খুবই পরিচিত, কিন্তু ওনাকে বাই নেমেই চিনি, কখনো সাক্ষাৎ হয়নি। আমার কথার উত্তরে তিনি বললেন, আমি সেই ক্ষেত্র ডাক্তার, এই নিন আমার কার্ড। বলেই একটা ভিজিটিং কার্ড আমার হাতে ধরিয়ে দিলেন। সেই সময় সেই মহিলা ডাক্তারের উদ্দেশ্যে বলল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, একটু তাড়াতাড়ি আসুন না, দেখুন না ওকে। সেই কথা শুনে ডাক্তার রোগীর কাছে গিয়ে নাড়ি ধরে ভালোভাবে পরীক্ষা করে বললেন, আর কি বলবো মা, এই সময় ঘনিয়ে এসেছে। এই বলে রুমালে মুখ মুছে বাইরে বেরিয়ে গেলেন। তখন সেই ঘরের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হলো সেটা অবর্ণনীয়। আমার ভাষা নেই সেই পরিস্থিতি ব্যক্ত করার। দেখলাম সেই মহিলা কোলের বাচ্চাটিকে মাটিতে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বারবার মেঝের উপর আছাড় খেতে লাগলো। তার চুল খুলে গেল, গায়ের কাপড় আলগা হয়ে এলো, কপাল মেঝের উপর ঠুকে ঠুকে রক্তাক্ত করে দিল। তার ওই মর্মান্তিক চিৎকারে বাড়ির সকলে সেই ঘরের সামনে এসে দাঁড়ালেন। শিশুটিও কাঁদতে শুরু করেছে। তাদের ওই মর্মস্পর্শী কান্নার ফলে আমার হৃদয়টাও কেঁদে উঠল, আমার চোখ ভিজে। আমি আমার লোকজন নিয়ে নিচের তলায় চলে এলাম। এই বাড়িতে যে ভয়াবহ অবস্থা, সেই অবস্থাতে কি করে বলি যে সেখানে কৃত্রিম মুদ্রা তৈরি হচ্ছিল, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি তাকে অস্বীকারই বা করি কি করে? আমি এখানে অনুসন্ধান না করেই বা চলে যাই কি করে, বিশেষ করে যখন এখানে একবার ঢোকার সুযোগ পেয়েছি। কিন্তু পরিস্থিতি যা বলছে, অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। তাই আমি অপেক্ষা করতে লাগলাম। ডাক্তারের কর্তব্য শেষ, তাই তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কয়েকজন মৃত ব্যক্তির কাছে গিয়ে নানান কথা বলতে লাগলো। কেউ আবার মহিলাটিকে নানানভাবে সান্ত্বনা দিতে লাগলেন। ছবি নিয়তি, কি করবে বলো তুমি? ঠিকই বলো, তুমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তো তোমাকে পড়াতে শক্ত কাঁদিস না রে বাবা, কাঁদিস না। না না শোনা। আবার কেউ বাচ্চাটার কান্না থামানোর চেষ্টা করলো। কেউ একজন বলল, মৃতদেহকে বাইরে আনা হোক। একজন বাধা দিয়ে বলল, বিছানায় যখন মারা গেছে তখন আর টানাটানি করে লাভ নেই, বরং খাট নিয়ে এসো, একেবারে লাশ বের করে খাটে শুনিয়ে দেবো। সেই মতো দুজন খাট আনতে ছুটল। কিছুক্ষণ পর তারা এক দড়ির খাটিয়া নিয়ে আবার ফিরেও আসলো। খাট নিয়ে মৃতদেহের পাশে রাখা হলো। কিছুক্ষণের মধ্যেই খাট সমেত মৃতদেহ আমার সামনে রাখলো। মৃতের সারা শরীর সাদা চাদরে ঢাকা, কেবল মুখখানা আঢাকা। মৃতের চোখ মুখ দেখে আমার কোনো সন্দেহ হয়নি। তারপর মৃতের মুখও ওরা ঢেকে দিল। তারপর চারজন মৃতদেহটাকে কাঁধে তুলে দিল। তারপর রওনা দিল শ্মশানের দিকে। পিছনে সেই স্ত্রীলোক উচ্চস্বরে কাঁদতে কাঁদতে চলতে শুরু করল। মহিলার কান্নায় উপস্থিত সকলের চোখ ভিজে উঠল। তখন সেই বাড়িতে সেই স্ত্রীলোক ভিন্ন আর কেউ নেই। আমি ওই ফাঁকা বাড়িতে অনুসন্ধান করলাম। নিচের ও উপরের দুই ঘরে কিছুই পাওয়া গেল না। শেষে যে ঘরে মৃতদেহ ছিল সেই ঘরে গেলাম।
কিন্তু কিছুই পেলাম না। শেষে ঘরের মাঝখানে মাদুর তুলতেই আমার গালে সপাটে একটা চড় পড়ল। এমন বেকুব আমি জীবনে হইনি। সেই মাদুরের নিচে কিছু ছাই দেখলাম, আর একখানা কাঠের তক্তা। তক্তাটাকে তুলতেই দেখলাম সেখানে 1 ফুট গভীর আর 3 ফুট চওড়া একটি গর্ত। সেখানে প্রচুর পরিমাণে ছাই আর ধাতুর গলা অংশও পেলাম। আমার বুঝতে বাকি রইল না এবারও আমি হেরে গিয়েছি শ্যামাচরণের বুদ্ধির কাছে। আমি তখনই ছুটলাম নিকটবর্তী শ্মশান ঘাট অর্থাৎ কাশী মিত্রর ঘাটে। কিন্তু সকাল থেকেই এখানে এমন কোনো লাশই নিয়ে যাওয়া হয়নি। আমি ছুটলাম ক্ষেত্রনাথ ডাক্তারের কাছে। সেখানে গিয়ে বাইরে থেকে ডাকার ফলে একজন এলেন। তার হাতে ভিজিটিং কার্ডখানা দিয়ে বললাম, ডাক্তারবাবু আছেন? তার হাতে ভিজিটিং কার্ডখানা দিয়ে বললাম, কি ব্যাপার? আগে আমি ক্ষেত্রনাথ বাবুর সঙ্গে দেখা করতে চাই। উনি বললেন, আমি ক্ষেত্রনাথ ডাক্তার। আমি অবাক হয়ে বললাম, তার মানে মানে আপনার সাথে তো কাল রাতে আমার দেখা হয়নি। ডাক্তারবাবু আমার কথায় সম্মতি জানালেন। আমি পুরো ঘটনা তাকে খুলে বললাম। উনি তখন খুব চিন্তায় পড়লেন। ওনার কার্ড কি করে একজন জোর চোরের হাতে পড়ল। আমি যে সেখান থেকে নিরাশ হয়ে বেরিয়েছিলাম, তারপর 4 মাস শ্যামাচরণের কোনো খোঁজই পেলাম না। এই ঘটনার 4-5 মাস পরে আবার শ্যামাচরণের খোঁজ পেলাম। এবার সে শহরতলির বাসিন্দা। সে আর শহরের ভেতরে থাকতে চায়নি। শ্যামাচরণ আমাকে ভালোভাবেই চিনত, তাই আমি আর ঝুঁকি নিলাম না। আমার পরিচিত অন্য একজনকে আমি রাজি করালাম। উনি আমার প্রস্তাবে রাজিও হলেন। এবার যে বাড়িতে শ্যামাচরণ বসবাস শুরু করল, তারই সামনে একটি ঘর ভাড়া নিলাম। সেই ঘরেই মণিহারি দোকান খুলে লোকটিকে সেই দোকানে দোকানি করে দিলাম। সেই মানুষটি প্রতিদিন সামান্য বেচা কেনা শুরু করল। আমাদের প্রধান উদ্দেশ্য দোকানদারি নয়, বরং শ্যামাচরণকে বন্ধু করে নেওয়া। আমাদের সেই উদ্দেশ্য সফলও হলো। দোকানের সামনে দিয়ে 2 বেলা যাতায়াতের ফলে খুব তাড়াতাড়ি দোকানির সঙ্গে শ্যামাচরণের পরিচয় হলো। সেই দোকানে বসে সামান্য কথাবার্তা আর ধূমপানও চলল। একদিন শ্যামাচরণ সেই দোকান থেকে 1 আনা জিনিস কিনে একটা সিকি অর্থাৎ 4 আনা দিল। দোকানদার সিকি দেখে দিব্যি বুঝল এটি আসল নয়। তবুও কিছু বুঝতে না দিয়ে বাকি পয়সা ফেরত দিল। শ্যামাচরণ কিছুই বুঝতে পারল না, তাই সে 2 দিন বাদে আরও কিছু জিনিস কিনল আর কৃত্রিম 1 টাকার মুদ্রা দোকানির হাতে দিল। কিন্তু দোকানি আমার শেখানো বুলি বলল। দোকানি শ্যামাচরণকে একটু আভাস দিল। সে বলল, দাদা, গতদিন আমি পুরো 4 আনা লস করেছি, তাই আমি আজ 8 আনার বেশি আপনাকে দিতে পারবো না। আপনি যত আনার জিনিস নিয়েছেন সেই পরিমাণ মুদ্রা দিলে আমি তাই নিতে রাজি। শ্যামাচরণ যেন আকাশ থেকে পড়ল। তার হতবাক ভাব কাটতে কিছুটা সময় লাগলো। তারপর যত আনার জিনিস কিনেছে তত আনাই সে দোকানিকে দেয়। এরপর শ্যামাচরণের সঙ্গে দোকানির বন্ধুত্ব আরো গাঢ় হলো। ওদের মনেরও মিল হলো। এমনভাবে 6 মাস শ্যামাচরণ দোকানিকে পরীক্ষা করে নিশ্চিন্ত হলো দোকানি ওর মতনই একজন ঠগ। তাই শ্যামাচরণ 50 টাকা পর্যন্ত তাকে দিল, আর দোকানি সেই সব মুদ্রা নিয়ে আমাকে দিয়ে দিত আমারই নির্দেশে। সে সবই আমি জমিয়ে রাখলাম। যখন দেখলাম দোকানির উপর শ্যামাচরণের বিশ্বাস বেড়ে গিয়েছে, তখনই ঠিক করলাম শ্যামাচরণকে নকল মুদ্রা সমেত গ্রেপ্তার করতে হবে। সেই মতন কয়েকজন পুলিশ দোকানের মধ্যে ঘাপটি মেরে বসে থাকল। ওই দিন শ্যামাচরণের 50টি মুদ্রা নিয়ে দোকানে আসার কথা। কিছুক্ষণ অপেক্ষা করার পর শ্যামাচরণের আবির্ভাব হলো, আর তখনই নকল মুদ্রা সমেত আমরা শ্যামাচরণকে গ্রেপ্তার করলাম। এটা কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। শ্যামাচরণ যে বাড়িতে থাকতো সেই বাড়িও পুলিশ ঘিরে ফেলল। ভিতরে ঢুকে দেখলাম একজন স্ত্রীলোক ছাড়া আর কেউ নেই। আর এই মহিলা সেই মহিলা যে তার স্বামীর মৃত্যুর কারণে বাচ্চা কোলে নিয়ে হৃদয় বিদারী রোদন করেছিল, যে কান্নায় আমার চোখে পর্যন্ত জল এসে গিয়েছিল। শ্যামাচরণ যখন ধরা পড়ে গেল, তখন বাড়ির ভিতর থেকে
কিছুই সরাবার সুযোগ শ্যামাচরণ পেল না। ফলে সবকিছুই আমরা হস্তগত করলাম অতি সহজেই। ঘরের দেয়ালে একটা গর্তও পাওয়া গেল। সেই গর্তের ভিতর থেকে 500 টাকার নকল মুদ্রা পাওয়া গেল। সেই বাড়ির উঠোনে একটি কুয়োর মধ্যে থেকে পিতল আর লোহার তৈরি মুদ্রা তৈরির যন্ত্র আর ছাঁচও পাওয়া গেল একটা কাঠের বাক্সের মধ্যে। শুধু তাই নয়, সেই বাড়ি থেকে সেই নকল ডাক্তার সহ সবার খবরও আমরা অতি সহজেই পেয়ে গেলাম। এতদিনের কষ্টের ফল যে এত মধুর হবে আমরা সেটা বুঝতে পারিনি। ফলে আমি খুবই তৃপ্তি পেলাম। এরপর বিচার হয়। বিচারে শ্যামাচরণের 5 বছরের সশ্রম কারাদণ্ড হয়, কিন্তু বাকিরা সেই যাত্রায় মুক্তি পেয়ে যায়। শ্যামাচরণ জেলে গেল, কিন্তু আমার মনে একটা খচখচানি থেকেই গেল। কোন পদ্ধতিতে শ্যামাচরণ আমাদেরকে 3 বার ধোঁকা দিল। সেই কারণেই আমি জেলে গিয়ে শ্যামাচরণের কাছে জানতে চাইলাম। তার উত্তরে শ্যামাচরণ যা বলল তাই শুনে শ্যামাচরণকে কুর্নিশ না করে উপায় নেই। ধন্য বুদ্ধি শ্যামাচরণ। প্রথম দিন আপনারা যখন দরজা ভেঙে ঢোকেন সেই সময় কিন্তু আমরা মুদ্রা তৈরি করতে ব্যস্ত ছিলাম, কিন্তু দরজায় আঘাতের সাথে সাথেই আমরা সমস্ত কয়েন একটা পুতুলিতে করে বাড়ির পাশে পোতা একটা বাঁশের সাহায্যে পাশের বাড়ির মধ্যে রেখে দিই। আপনারা সেই বাড়ি সার্চ করেননি, তাই আর ধরা পড়িনি। আর দ্বিতীয় দিনে যখন আপনারা বাড়ির ভেতরে ঢোকেন তখন আমাদের কিছু লোক আবার সময় পায়নি, কিন্তু আমাদের মধ্যে একজন কনস্টেবল সেজে ঘরের ভেতরেই ছিল। তাকে অল্প আলোয় আপনারা খেয়াল করেন। আপনি যখন একজনকে দরজায় পাহারায় যেতে বললেন, সে তখন সেই সুযোগ কাজে লাগিয়ে সমস্ত মুদ্রা আর যন্ত্রপাতি সরিয়ে নেয়, কিন্তু আপনারা বিন্দু বিসর্গ জানতে পারেন। আর তৃতীয় দিনের খবর তো আপনারা জানেন, ওই মৃতদেহের সাথে সমস্ত জিনিস নিয়ে আমরা পালিয়ে যাই, কিন্তু আপনারা কিছুই করতে পারেননি। আর ওই স্ত্রীলোক আর ডাক্তার, ও সবই তো আমার দলের লোক। সে তো আপনি বুঝতেই পেরেছেন, তাই না? শ্যামাচরণের কথা শুনে আমি ভাবলাম, এত বছর চাকরি করে আমার যে অভিজ্ঞতা হয়নি সেই অভিজ্ঞতা শ্যামাচরণ আমাকে দিয়ে গেল। জেল থেকে শ্যামাচরণের বুদ্ধির তারিফ করতে করতে বেরিয়ে পড়লাম। এরপর আর শ্যামাচরণের দল এক হতে পারেনি। তারা ছত্রভঙ্গ হয়ে যায়, যে যার দেশে গিয়ে অন্যভাবে জীবনযাত্রা শুরু করে, আর নকল মুদ্রার বাড়াবাড়িও দিনকে দিন কমে আসে। এতক্ষণ আপনারা শুনলেন দারোগা প্রিয়নাথ কাহিনী কৃত্রিম মুদ্রা। আজকের গল্পটির নাট্যরূপ দিয়েছেন তাপস ঘোষ। গল্প পাঠে তাপস, সঞ্জিত, নন্দিতা, শ্যামলী এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ। সম্পাদনা তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন।